অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু পেশাদারিত্বের যে সীমা আজ পর্যন্ত লঙ্ঘন করিনি, আজ সেই কথাগুলো বলে নিজেকে ছোট করতে চাই না। তবে এটা বলতে পারি যে আজকের যে দৃশ্য আমরা চোখের সামনে দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাওয়া, এই দৃশ্য এই প্রথমবার আমরা দেখতে পেলাম এমনটা কিন্তু নয়। সেদিনও আমরা দেখেছিলাম, আজও আমরা দেখলাম। এই দুটো দিনের মধ্যে পার্থক্য একটাই, যে সেদিন অনেকের অনেক কিছু বলার ছিল, কিন্তু তাদের দাবিয়ে দেওয়া হয়েছিল, চেপে দেওয়া হয়েছিল, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তার হাতে ক্ষমতা ছিল। আজ তার হাতে ক্ষমতা নেই, তাই আদালতে যাওয়ার পর আদালতের বাইরে লোকজন তাকে ঘিরে ধরে চোর চোর বলে তাকে ভরিয়ে দিল, এবং আদালতের ভেতরেও তাকে বলা হলো এখানে নাটক করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টে যাবেন, তার দলের ওপরে যে ভোট পরবর্তী হিংসা নেমে এসেছে সেই নিয়ে সওয়াল করবেন। এই বিষয়টা আগের দিন সন্ধ্যেবেলা থেকেই চাউর হয়ে গিয়েছিল। হয়তো চাউর না হলে তার জন্য ভালো হতো, হয়তো অনেকজন লোক যারা সেখানে পৌঁছে গিয়েছিলেন তাকে ঘিরে ধরে চোর চোর যারা বলেছেন, তারা খবর না পেলে হয়তো সেখানে পৌঁছাতেন না। কিন্তু যাই হোক, মূল বিষয় থেকে সরে না গিয়ে বলি, মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আদালতে পৌঁছেছিলেন এবং তার বক্তব্য ছিল ভোট পরবর্তী হিংসা হচ্ছে। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেছেন, আজ আইনজীবী হিসেবে তিনি আদালতে গিয়ে দাঁড়িয়েছেন। সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গিয়েছিলেন, তিনি কিন্তু আইনজীবী হিসেবে যাননি। যদিও সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে আসার পর তার দলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে বিরাট বড় বড় কাট আউটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উকিল হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছেন, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন। দেখুন একবার এই সমস্ত কথা বলে অনেক কিছু ছড়ানো হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথাগুলো বলেছিলেন বা যেভাবে যা দেখতে পাওয়া গেছিল, it was one of the most embarrassing things we had watched till date. কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে বক্তব্য রাখার জায়গা দেওয়া হয়েছিল, তার কারণ তিনি ছিলেন তখন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর যে পদমর্যাদা, যে সম্মান, যে শ্রদ্ধা, সেই জায়গাটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল। এবার আজ এই যে হাইকোর্টে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি আইনজীবী হিসেবে গেছেন, তার লয়ের ডিগ্রি রয়েছে, সেই কারণে তিনি গেছেন, এবং তার বক্তব্য ভোট পরবর্তী হিংসা হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই নিয়ে আদালতের তরফ থেকে একটা নির্দেশ যেন সামনে রাখা হয়। এবার বিষয়টা হচ্ছে, তিনি যা বলেছেন সেই নিয়ে আদালতের বাইরে তো চর্চা হবেই, ভেতরেও কিন্তু তাকে পাল্টা জবাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। বর্তমান রাজ্য সরকারের তরফের যে আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে, ধীরাজ ত্রিবেদী, তিনি বলেন যে দেখুন, এই যে অভিযোগগুলো করা হচ্ছে ভোট পরবর্তী হিংসার, এর কোনো ভিত্তি নেই। বলা হচ্ছে 2000-এর বেশি অভিযোগ রয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো কে কখন করছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য সামনে রাখা হচ্ছে না। পুলিশ সব জায়গাতেই যথেষ্ট সক্রিয় রয়েছে, যথেষ্ট সতর্ক রয়েছে, কিন্তু যে অভিযোগ সামনে রাখা হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যও দেওয়া হচ্ছে না। তারই সঙ্গে রাজ্যের আইনজীবী বলেন যে দেখুন, 2021-এ যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল, আদালতকে 5 জন বিচারপতির একটা বেঞ্চ তৈরি করতে হয়েছিল ভোট পরবর্তী হিংসা খুঁজে বের করার জন্য। তাহলে এক্ষেত্রে এবারেও আগে তো আদালতকে খুঁজে বের করতে হবে কোনটা ভোট পরবর্তী হিংসা, তারপর তো নির্দেশ সামনে আসবে আদালতের। মানে আদৌ যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো ভোট পরবর্তী হিংসার অভিযোগ নাকি অন্য কিছুর অভিযোগ, সেগুলো তো আগে খুঁজে বের করতে হবে, তারপরে না আদালত অন্তর্বর্তী নির্দেশ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই যে হাইকোর্টে গিয়ে সওয়াল করেছেন এবং এই যে পরিসরটা তাকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই কারণে নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ দুধে কোনো উকিল। আবারও তিনি একটা চেয়ারে এতদিন ছিলেন, আজ তিনি সেই চেয়ারে নেই, কিন্তু সেই চেয়ারটার একটা মর্যাদা, সম্মান রয়েছে। এখনো পর্যন্ত তিনি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই যে একটা সম্মান এবং মর্যাদার জায়গা, সেটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে গিয়ে যেটা করেছেন, যা ঘটনা আজ ঘটেছে, আজকের যে দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, সেটা কি, এটা সম্পর্কে বলতে গেলে আদালত চত্বরেরই একজন আইনজীবী একটি মন্তব্য করেছেন, এর থেকে বেটার কিছু বলা যায় না, এর থেকে ভালোভাবে এর জবাব দেওয়া যায় না। একজন আইনজীবী আদালত চত্বরে বলছেন যে যারা এতদিন বলে এসেছে হাইকোর্টের বিচারপতিদের মানি না, তারা আজ হাইকোর্টে এসেছে শেল্টার চাইতে। যারা এতদিন জাজেদের উপর হামলা করিয়েছে, যারা জাজেদের নামে পোস্টার বার করিয়েছে, তারা আজ হাইকোর্টে এসেছে নাটক করতে। দেখুন, আইনের জগতের একজন ব্যক্তি, তিনি রাজনীতিতে গেছেন, এই বিষয়টা খুবই সাধারণ, আমরা হামেশা এই জিনিসটা দেখতে পাই। এবং একজন রাজনীতিবিদ যার কাছে একটা ল ডিগ্রি রয়েছে, আইনের একটা ডিগ্রি রয়েছে, তিনি সওয়াল করতে যাবেন আদালতে, এখানেও কোনো সমস্যা নেই। যদিও এই ডিগ্রির ক্ষেত্রে বেশ কিছু জায়গা রয়েছে, প্রশ্নের জায়গা, চোরাবালি রয়েছে। বার কাউন্সিল অফ
ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি, তার রেজিস্ট্রেশন, তার ভ্যালিডিটি, এই সমস্তগুলো নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। আদৌ তিনি সওয়াল করতে পারেন কিনা, সেই সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এই নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে। কিন্তু তাও একজন রাজনীতিবিদ, তিনি নিজের দলের মামলা লড়তে যাবেন, তার কাছে একটা ল ডিগ্রি আছে, তাই তিনি প্রশ্ন করবেন, আদালতে গিয়ে সওয়াল করবেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। প্রশ্ন কোথায় উঠে আসে? এক হচ্ছে মামলার মেরিট বা গুণগত মানটা কোথায় আছে সেই নিয়ে, এবং আরেক হচ্ছে মামলার অভিসন্ধিটা কি, এই গোটা জিনিসটার অভিসন্ধি কি সেই নিয়ে প্রশ্ন উঠে আসে। দেখুন, আপনি বারবার দেখবেন আমাদের ভারতের ইতিহাস যদি আপনি দেখেন, একদম স্বাধীনতার আগে থেকেও আপনি যদি দেখেন, আইনজীবী যারা উকিল তারা কিন্তু বিরাট বড় বড় ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার আগের যে সংগ্রাম, বিপ্লব, সেখানে বিপ্লবীদের অনেক সময় ইংরেজদের আগল থেকে বাঁচিয়ে বের করে নিয়ে আসা, এরকম অনেক রকম কাজে তারা সাহায্য করেছেন এবং একটা বড় অবদান তারা রেখেছেন। স্বাধীনতার পরের ভারতের দিকে যদি আপনি তাকান, বাবা সাহেব আম্বেদকরের মতো মানুষকে আপনি দেখতে পাবেন, কিংবা আরো আধুনিক যুগে যদি আপনি চলে আসেন, তার মাঝখানেও প্রচুর এরকম উদাহরণ আছে। আপনি একদম আধুনিক দিকে যদি চলে আসেন, তাহলে সেক্ষেত্রে রাম জেঠমালানি, পি চিদম্বরম, অরুণ জেটলি, সলমান খুরশিদ, এইরকম সমস্ত দুদে আইনজীবী এবং রাজনীতিবিদদের আপনি কিন্তু দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন নন। তার কারণ হচ্ছে এই প্রত্যেকের যাদের নাম বললাম তাদের মধ্যে একটা কমন বিষয় রয়েছে, দে অল হ্যাড রেসপেক্ট ফর দ্য ল। আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তাদের একটা সম্মান, একটা শ্রদ্ধা ছিল। তারা যে মামলায় লড়ুন না কেন, যে পক্ষে বিপক্ষে যেখানেই দাঁড়ান না কেন, তারা ঠিক হন ভুল হন, আইনের প্রতি একটা শ্রদ্ধা তাদের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নেই। বারবার তিনি মুখে বলতে পারেন, কিন্তু সরকারে থাকাকালীন তাকে এবং তার প্রশাসনকে যেটা করতে দেখতে পাওয়া গেছে বারবার, সেখান থেকেই স্পষ্ট যে আইনের প্রতি শ্রদ্ধার জায়গাটা নেই। বারবার দেখা গেছে আদালতের নির্দেশ তিনি এবং তার প্রশাসন অমান্য করেছেন। একটা আদালত থেকে আরেকটা আদালতে মামলা ঝুলিয়ে রেখে খালি ছুটে গেছেন, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার পর পর্যন্ত সেগুলো না মেনে তারা বসে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসে থেকেছে। এবং এই দলের, মানে পূর্বতন শাসক দলের কিছু আইনজীবীরা ছিলেন যাদের কাজটাই এটা ছিল গাঁজা কেস, ভুয়ো মামলা দিয়ে দিনের পর দিন সেই মামলাগুলোকে ঝুলিয়ে রাখা, নিরপরাধ মানুষকে হেনস্থা করা। দেখুন, আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে খুব কমই কথা বলি, এবং আমি একটা বা দুটো পর্ব করেছি এই নিয়ে, কিন্তু আমার বিরুদ্ধেও যখন পূর্বতন সরকার, পূর্বতন শাসক দলের তরফ থেকে মামলা দেওয়া হয়েছিল, সেখানে আমাদের তরফ থেকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছি যে কিভাবে হেনস্থা করা হয়। আমাদের তরফ থেকে যখন অনেক খাটাখাটনি করে 15-16 পাতার একদম পুরো তৈরি করা হয়েছে পিটিশন, এবং যেখানে লেখা হয়েছে যে কেন এই মামলা ভুয়ো, কেন এই মামলার কোনো ভিত্তি নেই, সেখান থেকে যখন রাজ্যের আইনজীবীর দিকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের এই যে মামলা, এই মামলা কি আপনারা অকারণে দিয়েছেন, এই মামলা কি শুধুমাত্র হেনস্থা করার জন্য দিয়েছেন, উত্তর এসেছে একটা শব্দে, নো, জাস্ট নো। এইভাবে দিনের পর দিন একটা শব্দে, একটা কথায়, একটা বাক্যে কোন রকম একটা কিছু বলে দেওয়া, বারবার সেটাকে ঝুলিয়ে রাখা। আজ আমরা দেখতে পাচ্ছি না, আজ আমরা আসতে পারছি না, তাই আমাদের আরেকটু সময় দিন বলে পরের দিন আরেকটা ডেট নিয়ে পিছায়। আসলে তারা রাষ্ট্রপক্ষ যে কেন মামলা করছে তার কোনো ভিত্তি নেই। জিজ্ঞেস করলে তারা কিন্তু বলতে পারে না যে কেন তারা মামলা করছে। মামলা করার দরকার করছে, ভুয়াভাবে মামলা করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে কি করে বলতো, কোর্টে কিছু টাকা দিয়ে দিয়ে মামলার ডেট পিছায়, এরকম করে করে যারা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা করছে তাদের হচ্ছে হেনস্থা করতেছে। তারা মানে দিনের পর দিন হাজিরা দিচ্ছে, কেউ হাজতে রয়েছে, বিনা বিচারে তারা হাজতে রয়েছে, তাদের সময় যাচ্ছে না, তাদের কি ফ্যামিলি নাই। এইগুলো জঘন্য কাজগুলো তিনি করেছেন। আর এখন তিনি জাস্টিস পাইতে আসছেন কোথায়? হাইকোর্টে। ভাই, তুমি হাইকোর্টের অনেক অর্ডারই তুমি মানো নাই, বুয়া মিথ্যা মামলা দিয়ে মানুষকে হেনস্থা করছে। আজকে তুমি হাইকোর্টের কাছে আসছো বিচার চাইতে যে এই বোর্ডটা ঠিক হয় নাই, আমরা মানে এর বিচার হোক, এর জাস্টিস হোক। ভাই, কি লম্বা গণহারা হারছো, এরপরও লজ্জা লাগে না? কি গণহারা হারছো, এরপরে তো দুর্নীতি অনেক করছো। কত জায়গায় দেখছি ইভিএম সমেত গাড়িতে ধরা পড়ছো, নিয়ে চলে যাইতেছো। আবার দেখছি অনেকে স্টিকার লাগাইছো বাটনের উপরে, ঠিক আছে, বাটনের নষ্ট বানায় ফেলছো, বিজেপির বাটন। অনেক জঘন্য কাজ করো, তাও জিততে পারলো না। এত কিছু করার পরও জিততে পারো না, আবারও এখানে নাটক করতে আসছো হাইকোর্টে। হ্যাঁ, প্রথমত ওনার বার কাউন্সিলের লাইসেন্স নাই, ইন্ডিয়ান বার কাউন্সিল থেকে লাইসেন্স পায়, তারপরে ওকলাতি করতে হয়। ভাই, শুধু ল ডিগ্রি থাকলে হয় না, ঠিক আছে? কোটি কোটি মানুষ ল ডিগ্রি করে, কিন্তু সবাই বার কাউন্সিলে চান্স পায় না। বার কাউন্সিল হয়ে অ্যাডভোকেট হইতে হয়, তারপরে হিয়ারিং করতে হয়। কতটুকু কী যোগ্যতা আছে ওনার আমি জানি না, শুধু ডিগ্রি থাকলেই সব কিছু হয় না। নমস্কার।